বিএনপি নেতা হারুন সাহেব, আপনি হারুন সাহেব 2018 সালের 6 জন এমপি যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে। আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন। তার মধ্যে একজন, আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন, তাহলে আপনি তো শপথ নিতেন না। সেই সময়ের পদের জন্য, এমপিত্বর জন্য শপথ নিয়েছেন, দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে, কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই। আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন। নমিনেশন কিংবা বিএনপিকে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খপ্পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন? আপনি তাহলে কার কার বিচার করতে চান? একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই একটি কথাকে ঘিরে আপনারা যে একেবারে উঠে পড়ে লেগেছেন মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে, কত শত চক্রান্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আপনাদের প্রতি জাস্ট আমার ছোট্ট একটি প্রশ্ন, এই কথাটা আপনাদের গায়ে এতটা কেন লাগলো? এই আরেকটা ভুল করলেন কিনা সঠিক করলেন আমি জানি না। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বিষয়গুলো এরকম ছিল না। যারা জামাতের সাইদিকে পছন্দ করেন আমি মনে করি আপনারা রিয়েল ফলোয়ার না, আপনারা দলের নেতা হিসেবে ভালোবাসেন, অ্যাজ এ ওয়াজি বক্তা হিসেবে ভালোবাসেন না। কিন্তু আওয়ামী পান্ডাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, শেখ পরিবারের পান্ডাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, পুলিশের যারা সরাসরি ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছে সেই পান্ডাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। আমরা যতই ঐক্যের কথা বলি, আমরা যতই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলি, একে অপরের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে আমার কাছে মনে হচ্ছে একটি গোষ্ঠী বা কোনো ব্যক্তি বিশেষ কোনো প্ররোচনায় পড়ে যে কোনো মূল্যে বাংলাদেশে একটি সংঘাতের দিকে, অশান্তির দিকে এবং অনৈক্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি এই বিষয়টি স্পষ্ট দৃঢ়তার সাথে প্রতিবাদ না করলে বাংলাদেশের হয়তো আগামী দিনে আমাদের কঠিন সমস্যার মুখোমুখি হতে পারে, সে কারণে আমি কথা বলছি। আমি গত বেশ কয়েকদিন পর্যন্ত কয়েকজন ব্যক্তির বক্তব্য শুনতেছিলাম। বক্তব্যগুলো শুনলে বোঝা যায় যে কারো প্রেসক্রিপশন নিয়ে, একেবারে স্পষ্ট কারো না কারো প্রেসক্রিপশন নিয়ে বিশেষ কারণে অথবা তাদের কোনো দুর্বলতা যেটা তাদের কাছে সীমাবদ্ধতা আছে, এই জাতীয় কারণে একেবারে মাঠে পড়ে শুধু ঝগড়া বিবাদ চলছে বাংলাদেশের বৃহত্তর দুটি রাজনৈতিক দলের মধ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামকে নিয়ে। বিশেষ করে আজকে আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী এবং একজন বিএনপির ঝালকাঠি 1 আসনের 2018 সালের মনোনয়ন কিনেছি, এই দলকে ভালোবাসি, 16 বছর কথা বলেছি, সেই কারণে আজকে আমাকে কথা বলতে হচ্ছে দলের স্বার্থে, দেশের স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন আমি বাংলাদেশের যে জিনিসটি সবচাইতে এখন ঘৃণিত, সবচেয়ে এখন নিকৃষ্ট শব্দচয়ন, সেটা হচ্ছে রাজাকার, আলবদর, আল শামস। এই শব্দগুলো যারা উচ্চারণ করে তাদেরকে এই অঞ্চলের মানুষ, এই দেশের মানুষ কেউ পছন্দ করে না এক বাক্যে। কারণ শেখ হাসিনা এই শব্দগুলো গত 16 বছর পর্যন্ত উচ্চারণ করতে করতে, রাজাকার ট্যাগ লাগাতে যাকে তাকে যেখানে দেখেছে সেখানে যে কোনো মূল্যে, একটা লোক নামাজ পড়ে রাজাকার, শিবির করে রাজাকার, আপনার ওই ভালো কাজ করে সেও রাজাকার, বিএনপি করে দাঁড়িয়ে আছে রাজাকার, হিন্দু দাঁড়িয়ে আছে রাজাকার, বিপ্রজিৎকেও হত্যা করেছে জামাত শিবির বলে। এই যে বিশেষ ধরনের একটি ট্যাগ লাগাতে এই শব্দগুলোকে এমনভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছে এবং ঘৃণা বানিয়ে দিয়েছে যে এই শব্দগুলো শুনলে বরং মানুষ মনে করে যে এটা বলছে তিনি হচ্ছেন প্রকৃত দুষ্ট, প্রকৃত অপরাধী, প্রকৃত খারাপ লোক, কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছে তিনি খারাপ হতে পারে না। আজকে আমি কোনো দল, আমার দলের ভালো জিনিস আমি প্রচার করব, জামাত ইসলামের তার ভালো জিনিস দিয়ে আমাকে টক্কর দিতে পারলে দিবে, দুই দল যার প্রচারণা সে করবে, সেটা মানুষ সহ্য করবে। কিন্তু শেখ হাসিনার কাছ থেকে ধার করা কোনো শব্দচয়ন বাংলার জনগণ কোনোদিন পছন্দ করবে না। আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরী অপরাধী ছিল? সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে আমার দলের নেতা, বিএনপির নেতা। আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে, আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে, কে বলছে? বিএনপি নেতা হারুন সাহেব, আপনি হারুন সাহেব 2018 সালের 6 জন এমপি যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে। আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন। তার মধ্যে একজন, আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন, তাহলে আপনি তো শপথ নিতেন না। সেই সময়ের পদের জন্য, এমপিত্বর জন্য শপথ নিয়েছেন, দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে, কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই। আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন। নমিনেশন কিংবা বিএনপিকে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খপ্পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন? আপনি তাহলে কার কার বিচার করতে চান? আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে? আপনি কি বিশ্বাস করেন দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে? আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে এটা কি তাদের অপরাধের কারণে করা হয়েছে? আপনি কি বিশ্বাস করেন সাঈদী, কাদের মোল্লা, নিজামী কিংবা আলী হাসান মুজাহিদ কিংবা ওই 2013 সালের শাহবাগ তৈরি করে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে শুধুমাত্র তারা অপরাধী ছিল তাই বলে? না। তাহলে আপনি কেন বলছেন তারা অপরাধী ছিলেন না? তারা পার্শ্ববর্তী দেশের
বিশেষ প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য, অন্যায়ভাবে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের জন্য, জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য, এবং আজকে যে অনৈক্য, এই অনৈক্য তৈরির জন্যই শাহবাগ তৈরি করেছিল, সেদিন আপনি সেই শাহবাগকে আপনি কোনো অবস্থায় সমর্থন করতে পারেন না। আপনি বলছেন কি? আপনার বক্তব্য 3 বার শুনেছি, গায়ের ভিতরে জ্বলতে ছিল, বাধ্য হয়েছে। আমি জানি না আমার কি হবে, ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চিন্তা করি না, কিন্তু 16 বছর পর্যন্ত যেই কাজের প্রতিবাদ করেছি তার বিরুদ্ধাচরণ আমি আমার মুখ থেকে করতে পারবো না, সম্ভব নয়। 16 বছর আমরা বলেছি। 13 সালের এটা ছিল একটি সাজানো নাটক। 13 সালের শাহবাগ তৈরি করা ছিল বাংলাদেশের মুসলমানদের আধিপত্যকে বিস্তার থেকে দূরে রাখার জন্য, দেশের ধর্মপ্রাণ মানুষদেরকে অনৈক্য তৈরি করে বাংলাদেশকে ভারতের একটি করদ্রাজ্য বানানোর জন্য ছিল 13 সাল। সেই 13 শাহবাগীদের কথা আপনি বলতে পারেন না। কোন ভাষায় বলেন? কি কারণে বলেন? কি কারণে বলেন? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি ভাষায় কথা বলে? তারেক রহমান সাহেব কি ভাষায় কথা বলে? তাদের শব্দ চয়ন থেকে যদি শিক্ষা অর্জন আমরা না করি, তাহলে এই দলের জন্য আপনারা ক্ষতি করা ছাড়া কোনো উপকার করতে পারবেন না। কেন আপনার কাছে মনে হয় সাইদি সাহেবের মৃত্যুটা খুব ভালো লেগেছে? হ্যাঁ, আপনি যদি বলেন যেই বিচার চালু হয়েছে ওই বিচার চলমান রেখে দমন করতে হবে, তার মানে আপনি যখনই দমন করতে যাবেন আপনি দমন করতে পারবেন না। শেখ হাসিনা দমন করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। আর গত 16 বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে এদেশের আলিম ওলামার উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে। সে কারণে শেখ হাসিনা ধ্বংস হয়েছে। মনে মনে ভাববেন না আপনার মতো আমার মতো লোকেরা বসেছিলাম বলে শেখ হাসিনার পতন হয়েছে। মোটেও নয়। শেখ হাসিনার পতন হয়েছে একটি আদর্শের উপর ভিত্তি করে। শেখ হাসিনার পতন হয়েছে একটি জুলুমের অবসান ঘটানোর জন্য, জুলুমের প্রতিবাদ স্বরূপ শেখ হাসিনার আজকের পতন হয়েছে। আপনারা সেই শেখ হাসিনার আপনি কি ভাষায় বললেন? আমি একদম হুবহু লিখে রেখেছি। আপনি বলছেন শেখ মুজিব যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছে, তার পরবর্তীতে শেখ হাসিনা বিচার কাজ শুরু করেছে। এই শেখ হাসিনার বিচার কাজ যেটা শুরু হয়েছে এটা আমাদেরকেও চালু রাখতে হবে। কত বড় দৃষ্টতা আপনার! কিসের বিচার কাজ চালু করবেন আপনি? আমি বিএনপির নেতৃস্থানীয় মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই ধরনের কর্মকাণ্ড চললে দলটাকে ধ্বংস করতে সময় লাগবে না। ধান্দাবাজির জায়গা পান না। খেটে খাওয়া মানুষের একটি দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1975 সালে বাংলাদেশে যখন শেখ মুজিবের পতন হয়, তখন এই দেশে আওয়ামী বিরোধী শক্তি, ভারতীয় আধিপত্য ভারতের বিরুদ্ধের শক্তি ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে আপন করে নিয়েছিল। আর তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলার মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছিলেন। সেই দলটাকে আপনারা কারা এটাকে ধ্বংস করতে নেমেছেন বলেন? আপনি মনে করছেন আপনি বলবেন না দেশের মানুষ গিলে গিলে খাবে? যদি খাইতো শেখ হাসিনা আপনার চাইতে পণ্ডিত কম না, শেখ হাসিনা আপনার চাইতে টাকাওয়ালা কম না, শেখ হাসিনা আপনার চাইতে বিজ্ঞানী কম না, শেখ হাসিনা আপনার চাইতে দার্শনিক কম না। বহু অর্থ সম্পদ তিনি ব্যয় করে বহু ধরনের নাটক সিনেমা করেছে, বাংলার প্রত্যেকটি জায়গায় জায়গায় পোস্টারিং করেছে, লিফলেট করেছে, এটা করেছে, সেটা করেছে, নাটক করেছে, সিনেমা করেছে, বহু কিছু করতে চেয়েছে। ইতিহাসকে বিক্রি করার জন্য হেন কোনো কাজ নাই যেটা শেখ হাসিনা করে নাই, পারে নাই, পরাস্ত হয়েছে, পরাস্ত হয়েছে, পরাস্ত হয়েছে। শেখ হাসিনা কি করে নাই বলেন? কান্নাকাটি করে নাই? নাটক সিনেমা করে নাই? নিজে নিজে আগুন ধরিয়ে দিয়ে জামাত শিবিরের নাম বলে নাই? দলটাকে পর্যন্ত নিষিদ্ধ করে নাই? চোখের সামনে দেখেন নাই? আমরা 2001 সালে বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষের মুক্তির জন্য তখন জয়যুক্ত হয়েছিলাম। অবশ্যই দুটি দলের মধ্যে ঐক্য দরকার। আর যদি ঐক্য সম্ভব নাই হয়, অন্ততপক্ষে আপনাদের চুপ থাকা দরকার। যাকে খুশি তাকে মানুষ ভোট দিবে। কিন্তু আপনি একটি দলকে আবার শেখ হাসিনার মতো অমুকপন্থী তমুকপন্থী বানাতে গিয়ে দলটা ধ্বংস করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আগামী নির্বাচন যদি এই দুই দল ভিন্নভাবেও করে, যারা যারা অতিরিক্ত পদলেখন করতে গিয়ে ওই যুদ্ধাপরাধী অমুক ইস্যু তমুক ইস্যু ট্যাগ লাগিয়ে লাগিয়ে কথা বলছেন, ধানের শীষ প্রতীক নিয়ে আসলেও আপনারা অন্তত জয়যুক্ত হতে পারবেন না। বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, কিন্তু আপনাদের মতো দালালরা যারা এদেশের বিভাজন সৃষ্টি করতে চায়, আলেমদের মধ্যে অনৈক্য তৈরি করতে চায়, ধর্মপ্রাণ মানুষদেরকে 13 সালের শাহবাগীরা খুন করেছে সেটাকে যারা সাফাই গাইতে চায়, তারা অন্ততপক্ষে জয়যুক্ত হতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, পারবেন না। যদি পারতো শেখ হাসিনা গণভবনে থাকতে পারতো। ফাইজলামির জায়গা পান না। ফাইজলামি করতে আসছেন নাকি এখানে? ধান্দাবাজি করতে আসছেন নাকি এখানে? বাংলাদেশের শেখ হাসিনার শিখানো কোনো শব্দ চয়ন বাংলাদেশের কোনো রাজনীতিবিদ উচ্চারণ করবেন না। শেখ হাসিনা দেশের অধপতন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মুক্তি করে নাই, তাদের জন্য একটি অভিশাপ, তাদের জন্য একটি জাহান্নাম। সেই জাহান্নামের উদাহরণ নিয়ে আসছেন। হ্যাঁ, ধান্দাবাজি করেন। আপনি আবার বলছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। আমি কোট করে বলছি, আপনার কি সমস্যা? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, এটা আপনার দলের, আমার দলেরও মিছিল হলে সমস্যা কোথায়? আমি কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি, আমি ইসলাম ধর্মের পক্ষে আমি কথা বলবো। আমি বিএনপি করে যদি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো এই স্লোগান দিতে না পারি, তাহলে এর চেয়ে ধান্দাবাজি আর কি হতে পারে? ফাইজলামি করেন। সাকা চৌধুরীর সন্তান এক জায়গায় নারাই তাকবীরের মিছিল দিয়েছিল, কিছু সুশীলের শরীরের মধ্যে জ্বলন্তি ছিল, কিন্তু ওই মিছিলের পক্ষে কত লক্ষ মানুষ আর আপনার জ্বলন্তির কত লক্ষ মানুষ সেটা দেখেন। এই সব কাজ করবেন না। আমাদের 31 দফা কর্মসূচি আছে, জাতির কাছে 31 দফা নিয়ে চলুন, জাতিকে বুঝান। জামাতের 40 দফা আছে, 40 দফা নিয়ে তারা থাকুক। আপনার 31 দফা জনগণ পছন্দ করলে আপনাকে আমাকে গ্রহণ করবে, ওনাদের 40 দফা জনগণ পছন্দ করলে ওনাদেরকে গ্রহণ করবে। আপনারা তো ভয় কিসের? আপনি কেন এখনো আবার শেখ হাসিনার সেই যুদ্ধাপরাধী এই ইস্যু ট্যাগ লাগিয়ে বাংলার মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চান? তার মানে আপনার মতো লোকেরা সংসদে আসলে আবারও এই দেশের মানুষের উপরে জুলুম অত্যাচার করতে চান। আমি দলকে বলবো এই মানুষ থেকে দূরে রাখতেই হবে দলকে। যদি না রাখেন করুণ পরিণতি হবে আমাদের। আমি এই দল করি বিদায় আজকে বুক ফাটা রক্ত নিয়ে এই কথা বলতে হচ্ছে। আপনি বলছেন আল কোরআনের আলো দিয়ে অন্য মিছিল করে, মিছিল আপনার সমস্যা। আপনি বলছেন মাদ্রাসা স্কুল কলেজে জামাত শিবিরের লোকেরা চাকরি করে, তারা নাকি ঠিকমতো চাকরি করে না, তারা নাকি ধান্দাবাজি করে, তারা নাকি ক্লাস ফাঁকি দেয়। কোথায় শুনেছেন আপনি? এ সকল মিথ্যা বক্তব্য দিয়ে আমাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়োজন নাই।
সত্য কথা বলেই মানুষের হৃদয় অর্জন করা সম্ভব। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম একজন ব্যক্তি যিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এর চাইতে বড় সাইনবোর্ড বিএনপির প্রয়োজন নাই। আমাদের এখন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে, যিনি জাতীয় ঐক্যের প্রতীক, যিনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের প্রতীক। আমাদের এখন পর্যন্ত জননেতা জনাব তারেক রহমান আছে, যিনি জিয়া রহমানের আদর্শ উজ্জীবিত একজন সন্তান। তাদের মতো আইডিওলজি আইডেন্টিটি থাকতে আমাদেরকে ধার করা শেখ হাসিনার শব্দচয়ন দিয়ে রাজনীতি করতে হবে। পেয়েছেন কোথায়? আপনি খালেদা জিয়ার ত্যাগের কথা জনগণকে বলুন। আমি খালেদা জিয়ার দেশনেত্রীর ত্যাগের কথা বলবো, 3 বারের প্রধানমন্ত্রী তার কথা বলবো, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটা বলবো, তাকে জেলের মধ্যে নেওয়া হয়েছে সেটা বলবো, তার উপরে অত্যাচার হয়েছে সেটা বলবো। আপনি কত কথা আছে, সেই কথা না বলিয়া কুচুর মুচুর করিয়া করিয়া পিছনের দরজা থেকে ওখানে গুতাগুতি এখানে গুতাগুতি, এত সমস্যা কিসের? আপনি আবার বলছেন আপনার এলাকায় শামীম সাইদিনা সাইদি গিয়েছে, কোন এক প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছে। মেয়া এইসব ভণ্ডামি বন্ধ করতে হবে। প্রার্থী পরিচয় কি সাইদি সাহেব দেয় নাই? সাইদি সাহেব যখন জামাত ইসলাম করতো তখন তো অনেকেই সমালোচনা করতেন, উনি যদি দল না করে তাহলে আরো ভালো হইতো। এখন সাইদি সাহেব নাই, এখন আবার অনেকে আজহারির সমালোচনা করেন, বলেন যে আজহারির চাইতে সাইদি ভালো ছিল, আজহারি সাহেব কিছু করে না। আরে সাইদি জামাত কইরা ভালো ছিল আর আজহারি কিচ্ছু করে না, তারপরেও খারাপ হয়ে গেছে। এর অর্থই হচ্ছে আদতে আপনি কোন ধরনের ইসলামিক স্কলারদেরকে হৃদয় থেকে পছন্দ করেন না। যখন সে মাইনাস হয়ে যায় তখন তার পক্ষে দাঁড়ান, আর যখন সে উপস্থিত থাকে তখন তার বিরুদ্ধাচরণ করেন। এগুলা দুই চরিত্র, এগুলা জাতি জানে। এই জাতিকে এই ধরনের মিথ্যাচার করে রাজনীতি করা যাবে না। কোন সাহসে এই ধরনের কথা বলেন? মনে রাখা উচিত এদেশের মানুষ এই যে শেখ হাসিনাকে বিদায় করেছে, এই বিদায়ের পিছনে প্রথম কারণ হচ্ছে আমরা সবাই মিলে এই ফেসিবাদের জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য, এবং যারা সবচাইতে বেশি জুলুমের শিকার ছিল তাদের কারণেই আজকের এই স্বাধীনতা। আমরা অবশ্যই বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হোক, কোনো সমস্যা নেই। জামাত ইসলাম তাদের রাজনীতি নিয়ে মাঠে এসেছে, মানুষের ভালোবাসা পেয়ে তিনি যদি ভালো কিছু করতে পারে কোনো সমস্যা নেই। আমরা শেখ হাসিনা থেকে মুক্ত হয়েছি, এর চেয়ে বড় অর্জন আর কিছুই হতে পারে না। আজকে কত কথা বলবো, আপনি সেই সকল মানুষদেরকে বলছেন উগ্র, ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসা কি বুঝেছেন আপনি? এই শব্দগুলো করে করে শেখ হাসিনা দুষ্ট শুদ্ধ পালাতে হয়েছে। আমার কেন জানি ভয় হয় আপনার এই সকল শব্দ চয়নের কারণে আজকে আপনি দেশমাতাকে কলঙ্কিত করছেন, খালেদা জিয়ার ইজ্জত সম্মানকে নষ্ট করছেন, তারেক রহমানের আদর্শকে ধ্বংস করছেন, এবং তার পরিণতি আপনি নিজেও ধ্বংস, পাশাপাশি এই মানুষগুলোকেও আপনারা নষ্ট করার জন্য, শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমার মনে হচ্ছে এটা এমনি না, কারণ না কারণ দালাল হয়ে গেছেন, কারণ না কারণ এজেন্ট হয়ে গেছেন, অথবা যখন বুঝতে পেরেছেন যদি টিকে থাকতে হয়, মনে হয় এইরকম উল্টা বললেই আমি খুব খাস বিএমপি হয়ে যাব, উল্টা বললে খাস বিএমপি হইয়াও নসিবে না থাকলে এমপি হইতে পারবেন না। অতএব সৎ পথে চলুন। কোরআন হাদিসে তো মাঝে মাঝে খুব বেশি সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা বলতেন, এখন একেবারে সব শেষ হয়ে গেছে। সহ্য করতে পারলেন না মাত্র 6 মাস, ধৈর্য ধরতে পারলেন না মাত্র 6 মাস। দেশটা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে স্বাধীন হয় নাই। আমাদেরকে ঐক্যবদ্ধ যখন থাকা দরকার, সেই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে আপনারা কারা আসছেন? শোনেন, আপনাকে যারা তালি দেয় এরা আপনার বন্ধু নয়। আপনাকে আমি ধরিয়ে দিচ্ছি, আমি আপনার প্রকৃত বন্ধু। জনগণের বাস্তবতা, এদেশের জনগণের সেন্টিমেন্টকে ক্যারি করার চেষ্টা করুন, এদেশের জনগণকে বোঝার চেষ্টা করুন। জনগণকে ভিন্নভাবে ভিন্ন জায়গায় নিয়ে আপনি কথা বলবেন না। এই যে আরেকজন ফজলুর রহমান সাহেব, সম্মানিত সিনিয়র ব্যক্তিত্ব, সাবেক আওয়ামী লীগ ওবায়দুল কাদেরের সময়ের সিনিয়র নেতা, ওনার নাকি তার বন্ধু বা উনি তারও সিনিয়র। এই ভদ্রলোকও জামাতকে নিয়ে কথা বলেছেন, আমার জামাত নিয়ে ইস্যু নাই, জামাত একটা ভোট না পাইলেও আমার দুঃখ নাই, 1 লাখ ভোট পাইলেও আমার কোনো সুখ দুঃখ নাই। আমার দুঃখ ওই জায়গায় আপনারা যে সকল ট্যাগিং এর রাজনীতি শুরু করেছেন, এই ট্যাগিং এর রাজনীতি দিয়ে দেশের জনগণ বিন্দুমাত্র পরোয়া করে না। যদি তাই করতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রীরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তো না। এটাই হচ্ছে শেখ হাসিনার ট্যাগিং এর রাজনীতির সবচাইতে করুণ মৃত্যু, যেটা আপনাদের জন্য, আপনার জন্য অপেক্ষা করছে। আপনি বলছেন 10% পাবে না, মেয়া 16 বছর ভোট হয়েছে, কে কত পার্সেন্ট পাবে পাবে না ব্যালট পেপার আসবে, জনগণ ডিসাইড করবে। আপনি বলে দিলেন অমুকে পাবে না অমুকে পাবে না। কষ্ট পেয়েছি আপনার কথায় ফজলুর রহমান সাহেব। আপনি সমন্বয়কদেরকে চেগাইয়া চেগাইয়া বক্তব্য দিয়ে বললেন তোমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে তারা কি করেছে, মানে তাদের এখন শিক্ষা দীক্ষা পড়াশোনা নাকি নাই। লজ্জা করা উচিত আমাদের। আজকের গতকালকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে গিয়েছে চিকিৎসা নিতে আমার দেশের এই শহীদের রক্তের উপরে ভিত্তি করে। 2000 শহীদের রক্তের কারণে আজ তারেক রহমান সাহেব খালেদা জিয়ার একত্রে সাক্ষাৎ হয়েছে। 50,000 ছাত্রদের অঙ্গহানির কারণে আজ আমরা একত্রে কথা বলতে পেরেছি, আমি ঢাকায় অবস্থান করতে পেরেছি। শুকরিয়া আদায় করে তাহাজ্জুদ পড়া উচিত, সেজদায় লুটিয়ে থাকা উচিত। কি অর্জনটাই ছাত্ররা করেছে, আপনি ছাত্রদেরকে চেগাইয়া চেগাইয়া 1971 সালের উদাহরণ দিতে গিয়া আপনি তাদেরকে বলছেন তোমরা নাকি সমন্বয়ক নাকি সমরনায়ক। এতই যদি চলে তাহলে গত 16 বছর আপনি কি করতে পেরেছি? আমরা অনেক আন্দোলন করেছি, কোনো সন্দেহ নাই, আমরা রক্ত ঝরিয়েছি, কোনো সন্দেহ নাই। বিএনপি রক্ত ঝরিয়েছে, বহু মানুষ মরেছে, জামাতের রক্ত ঝরেছে, বহু মানুষ মরেছে। 13 সাল থেকে জামাত বিএনপি প্রত্যেকেই রাজপথে আন্দোলন করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা বিজয়টাকে ছিনিয়ে আনতে পারি নাই। ছিনিয়ে এনেছে আমার দেশের এই মুহূর্তের এই যে তরুণ টকবগে, যাদেরকে আপনি বলছেন ক্লাসরুমে ফিরে যাও, তুমি আবার রাজনীতির কি বোঝো? ওই রাজনীতি না বোঝা 14-15 বছরের সন্তানটি আপনার আমার চোখের সামনে বিজয় অর্জন করে দিল, সেটাকে 6 মাস সময় লাগে নাই। ভুলে গেলেন কি করে আমি বুঝতে চাই। একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই একটি কথাকে ঘিরে আপনারা যে একেবারে উঠে পড়ে লেগেছেন মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে, কত শত চক্রান্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আপনাদের প্রতি জাস্ট আমার ছোট্ট একটি প্রশ্ন, এই কথাটা আপনাদের গায়ে এতটা কেন লাগলো? কেন এত জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছে?
আপনারা নিজেরা যদি সাধু বাবা হয়েই থাকেন, একেবারে খুব ভালো মানুষ, আপনারা কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, জুলুম, নির্যাতন করছেন না, তাহলে তো আপনাদের গায়ে এই কথাটা লাগার কথা না, আর এতটা জ্বলে ওঠারও কথা না, তাই না? তাহলে কি আপনাদের ব্যাপারটা ওরকম হয়ে গেল না যে উপরে কেড়ে আমি কলা খাই না, সেরকমটাই তো মনে হচ্ছে। তার মানে মিজানুর রহমান আজহারী একদম ঠিক কথাটিই বলেছেন। আপনারা এখন যা করছেন তাতে করে আপনারা প্রমাণ করছেন যে আসলে আপনারা খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছেন। এই আরেকটা ভুল করলেন কিনা সঠিক করলেন আমি জানি না। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বিষয়গুলো এরকম ছিল না। যারা জামাতের সাইদিকে পছন্দ করেন আমি মনে করি আপনারা রিয়েল ফলোয়ার না। আপনারা দলের নেতা হিসাবে ভালোবাসেন, অ্যাজ এ ওয়াজি বক্তা হিসাবে ভালোবাসেন না। কিন্তু অন্য দলের যারা ওনাকে পছন্দ করে তারা কিন্তু তাকে তার কোরআনের যেই সোর ছিল বা জ্ঞান ছিল, প্রজ্ঞা ছিল, সেটার জন্য ভালোবাসত। এখন সাইদি সাহেবের সম্মান সার্বজনীন একটা অবস্থানে আছে, কিন্তু বিএনপি এবং জামাতের এই উত্তেজনার মধ্যে মাসুদ সাইদি যে পোস্ট দিয়েছেন, কমেন্টটা এসে দেখেন মাসুদ সাইদির দাফারফা হয়ে গেছে। এখন এটা কেন হয়েছে? ফাইনালি ক্ষমতা। কয়েকদিন আগে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নিয়ে এই ধরনের কমেন্টগুলো করতো কারা? আওয়ামী লীগের তারা। এখন এই কাজগুলো কারা করছে? আওয়ামী লীগও করতে পারে, বিএনপিও করতে পারে, তবে ধারণা বিএনপি বেশি করছে, কারণ খেলাটা অন্যদিকে চলে যাচ্ছে। দেলোয়ার হোসেন সাইদির সেজো ছেড়ে এবং জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদির একটা স্ট্যাটাস ভাইরাল। তিনি আপনার জামাতকে নিয়ে বিএনপির সহযোগী বা অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের প্রোগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির সম্পর্কে যেই ঘটনাগুলো ঘটেছে এগুলো নিয়ে তিনি বলছেন যে কিছু বিদ্বেষমূলক ফেস্টুন আপনার ও মঞ্চে রাখা বক্তব্য বিএনপি জামাতের সম্পর্কের মধ্যে চরমভাবে বিভাজন উস্কে দেবে অলরেডি দিছে। তিনি বলছেন আজকের এই প্রোগ্রামের পর দেশবাসীর মনে প্রশ্ন দেখা দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অনুমোদন নিয়েই বিএনপির কিছু নেতা এসব বক্তব্য বিবৃতি দিচ্ছেন কিনা। না, এদেশের রাজনীতিবিদরা যখন যা বলে যার যার মন মতি বলে, এটা হচ্ছে স্বাভাবিক। সাদি সাহেব সম্মত মাসুদ সাদি দেশে থাকেন না, মাঝে মাঝে ওনাদের কথা মনে নতুন নতুন বোঝে না। কেন বোঝেন না ভাই? আওয়ামী লীগের নেতারা এরকম বক্তব্য দিতে পারে, যখন প্যাচ লাগতো তখন কিন্তু এটা তার ব্যক্তি বক্তব্য, এটার সাথে দল জড়িত না, কিন্তু মানুষ বুঝতে এটা দলেরই। যাই হোক, কথাগুলো লিখবো না ভাবছিলাম, তবুও লিখছি। কেন লিখলেন ভাই? আচ্ছা, বলতেছে কোনো রাজনৈতিক বা অসৎ উদ্দেশ্যে লিখছি না, লিখছি মনের তাগিদে, বিবেকের তাড়না। কিন্তু কমেন্টে বলছে আপনি জামাতের লোক হিসেবে লিখছেন। এখন এই বিষয়গুলোতে মানুষের কাছে একটা সময় ছিল, কিন্তু মানুষ এখন বোঝে। যাই হোক, তো তিনি কি লিখছেন? মুক্তিযুদ্ধের চেতনা, পরিচিত না শব্দটা? আওয়ামী লীগের সময় শব্দটা ব্যবহৃত, চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা নামক যে ব্যবসা বিএনপি করতে যাচ্ছে, আমরা মাসুদ সাদিকে বলতে চাই ভাই, ব্যবসা করতে যাচ্ছে আপনি কেমনে বুঝছেন? না, আমি কিন্তু সার্বজনীন কথাগুলি বুঝছেন। আপনি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে লিখতেছেন, এই লেখাগুলোই রাজনৈতিক উদ্দেশ্য। যাই হোক, এখন কথা কি সত্য? হঠাৎ করে বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের ইয়াটা কই থেকে আসছে? কেউ কেউ বলতেছে জামাতকে কাউন্টার করার জন্য 1971 সালের ইস্যুগুলো নিয়ে জামাতকে রিসেন্টলি কাউন্টার করার মতো এরকম বড় ঘটনা নাই। যাইতে হবে কোথায়? 1971-এ। জামাতের হাতে অনেক অপশন আছে, একদল গেছে আরেক দল খাবে, বড় বড় বক্তা আছে। তারপর হচ্ছে ঘটনা ঘটতেছে সারা বাংলাদেশে, বাট জামাত এখন কোনো ঘটনা ঘটাইতেছে না। সো বিএনপির হাতে জামাতকে কাউন্টার করার জন্য আরেকটা অপশন যেটা নতুন যোগ হয়েছে, যে 5ই আগস্টের ঘটনায় কিভাবে ছাত্র শিবির গোপনে গোপনে আওয়ামী লীগের ভিতরে ভিড়ে গেছে, এদের কলিজা ছিল না। কে বলছে? ছাত্র দলের বড় নেতারা, কেন্দ্রীয় নেতারা। যে বিএনপি কি রাজপথে মার খাই নাই? আমরা কি রাজপথে কৌশল করছি? আমরা আওয়ামী লীগ সাচ্ছি? যতগুলো বের হয়েছে সবগুলো তো জামাতের, শিবিরের। এরা বড় কঠিন জিনিস। এটা একটা অপশন ইদানিং আলোচনায়। তো এটাতে কার ফায়দা হচ্ছে? আওয়ামী লীগের ফায়দা হচ্ছে। কারণ শেখ হাসিনা বলতেছিল যে ভাই এরা সাধারণ ছাত্র না, এরা রাজনৈতিক একটা মুভমেন্ট করতেছে সরকার পতনের। এটা শেখ হাসিনা বারবার বলতেছিল, আর জনগণ বলতেছিল তুমি ডাইনি দাঁড়াও, হ্যাঁ খালি যা হয় খালি জামাত জামাত করো। মানুষের মধ্যে এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হয়েছিল, তাই না? এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, তো এখন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিএনপি ব্যবসা করতে যাচ্ছে। এখন এই ব্যবসাটা অলাভজনক ব্যবসা, এবং এতে চেতনা ব্যবসায়ীর দল ও দেশের ক্ষতি হয়, তা তো এখন আর কাউকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। এই একটা ব্যবসার কিছুটা অংশ আমাদের সমন্বয়ক করতেছে। সাদি ভাই, মাসুদ সাদি, আপনি এটা কিন্তু লিখেন নাই, লেখা দরকার ছিল। কয়েকজন সমন্বয়ক প্রকৃতপক্ষে খাটতেছে, আবার কিছু আছে কথায় কথায় যে অতিরিক্ত তৈ আহতরা যারা আছে এরা তো চিকিৎসা পাচ্ছে না, বলতেছে চোখের সামনে মূলা ঝুলাই রাখছে, 1 সপ্তাহের মধ্যে মাঠে রাখবে। সার্জিস বলতেছে তুই দায়িত্ব নে, আমরা যদি না পারি। এরকম আলোচনা কিন্তু হচ্ছে। এখন আপনি যদি অরাজনৈতিক উদ্দেশ্যে বলে থাকেন তাহলে এটা জামাতের মানুষ নিশ্চয় আমার গালাগালি শুরু করেছে যে ভাই আপনি ইদানিং এত বিশ্লেষণ করেন কেন। দেখেন, আমি যেটা সঠিক সেটা বলতে হবে যতটুকু পারি। অনেকে বলেন বিএনপি নিয়ে বলেন, আপনি আমার কতগুলো ভিডিও আছে, ভিডিওর ভিতরে নিউজ শুনবেন, প্রথম দিক দিয়ে দেখে দৌড় দিবেন না। আমি তো এই ভিডিওর মধ্যে কতগুলো বলছি, বিভিন্ন জায়গায় লুটপাট চাঁদাবাজি অ্যাক্টিভিটিজে জড়িত হয়ে গেছে। তবে দলীয় হাইকমান্ড কিন্তু এগুলোকে ব্যালেন্স করার ট্রাই করছে, বহিষ্কার করছে, মামলা দিচ্ছে, কিন্তু অনেক দিনের ক্ষুধারে ভাই। আচ্ছা, তো এখন সর্বশেষ পর্যায়ে কি আসছে? তিনি লিখলেন যে আপনার চেতনারই ব্যবসা করে আওয়ামী লীগ তার পুঁজি ঠিক রাখতে পারে নাই, আর নব্য যারা এই ব্যবসার চেষ্টা করছেন তারা তো তাদের আমসালা সবই শেষ করবেন। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কাছে জিজ্ঞাসা, আওয়ামী লীগ যা করে নিজে এবং দেশটাকে ধ্বংস করছে, সেই সব কাজ বিএনপির মতন জনপ্রিয় একটি দলের করাটা কতটা যুক্তিযোগ্য, গ্রহণযোগ্য? এখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে জামাতের অনেক নেতাদের কাছে মনে হতে পারে চেতনা মুক্তিযুদ্ধের, কারণ মুক্তিযুদ্ধ তো তারা করছে, 1971-এ তো জামাত রাজাকারের ভূমিকা পালন করছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাই স্বাভাবিকভাবে তাদের হাতে পুঁজি শিকড় কোনটা? এই যে সমন্বয়কদের হাতে পুঁজি শিকড় 20 বছর পরে বলবে সেই জুলাই আগস্টের বিপ্লব, তারা প্রোক্লেমেশন চাচ্ছে। ওয়াই?
প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।